সুপ্রিয় দর্শক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন। দেশের ব্যবসা বাণিজ্য এখনও ঠিকমতো ঘুরে দাঁড়াতে পারেনি। কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি গত কয়েক বছরে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। অন্যদিকে ব্যাংকিং খাত কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে। এ নিয়ে আলোচনার জন্য আজকে জিটিভির স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নর্দার্ন এডুকেশন এবং প্রসাদ গ্রুপের সিইও জনাব সৈয়দ আলমগীর এবং রূপালী ব্যাংকের পরিচালক জনাব এএসএম মঈনুদ্দিন। জনাব সৈয়দ আলমগীর এবং জনাব এএসএম মঈনুদ্দিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি প্রথমে জনাব সৈয়দ আলমগীর সাহেবের কাছে যেতে চাই। একটা দেশের অর্থনীতির ভারসাম্য কিন্তু নির্ভর করে ব্যবসা বাণিজ্যের উপরে। তো বর্তমান দেশের যে পরিস্থিতি, ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি, এই ক্ষেত্রে সরকারের কী করণীয় বলে আপনি মনে করেন? ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি খারাপ, সত্য কথা, সবাই জানে এটা একটা ধারাবাহিকতার যে কারণে এটা খারাপ হয়েছে। এই সরকারের জন্য যে হয়েছে তা না, এটা সরকার তো মাত্র 5-6 মাস হয়ে আসছে। এটা ধরেন গত 17 বছরে যে অনিয়ম, যে দেশ থেকে টাকা পয়সা বের করে নিয়ে যাওয়া, ব্যাংকগুলোকে শেষ করে দেওয়া, এসবগুলা মিলে প্লাস গত 2 বছরে তত্ত্বাবধায়ক সরকারের সময় এটার উপরে কোনো কাজ না করা এবং উল্টো কাজ করার কারণে দেশের পরিস্থিতি খারাপ হয়েছে। আপনি জানেন যে ওয়ার্ল্ড ব্যাংকের সমীক্ষায় বলছে গত 2 বছরে দরিদ্র থেকে আরও দরিদ্রতর হয়েছে মানুষ। তো কাজেই ব্যবসা বাণিজ্য এই জন্যই খুবই খারাপ অবস্থা হয়েছে। তার সঙ্গে যোগ হয়েছে অনেকগুলি ব্যাপার, যেমন ধরেন গ্যাসোলিনের অবস্থা খারাপ, এখন গ্যাসের অবস্থা খারাপ। এই সাপ্লাই না থাকার কারণে আমাদের ফ্যাক্টরিগুলো অনেকগুলো এখন বন্ধ আছে। এই রিসেন্টলি আরও নতুন করে আরও বন্ধ হচ্ছে। এক, দ্বিতীয়ত হলো যারা আশা নিয়ে গভর্নমেন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে ফ্যাক্টরি কল কারখানা গড়ে তুলেছিল, অনেক টাকা ইনভেস্টমেন্ট করেছিল, কিন্তু তারা ছোট্টখাট্ট কারণ গ্যাস নাই, তারপরে আপনার ইলেকট্রিসিটি নাই, এ সমস্ত কারণে প্রোডাকশন শুরু করতে পারে নাই। ফলে এখানে একটা স্থবিরতা হয়েছে এবং যার আলটিমেটলি ইট কালমিনেটেড টু নন পেমেন্ট অফ দ্য ব্যাঙ্ক লোনস। তো ব্যাংকের লোন যে কেন দিতে পারছে না, এটা তো অনেকগুলি কারণ আছে। আওয়ামী লীগের সময় বিএনপির লোকজনদের বিপদে ছিল, তার কারণে তারা ব্যাংক লোন পেমেন্ট করতে পারে নাই, ভালো করে ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। তারপরে আসলো তত্ত্বাবধায়ক সরকার, তো একটু রিভার্স হয়েছে, এখন আবার নতুন সরকার আসছে। এই সমস্ত কিছু মিলিয়েই একটু খারাপ পরিস্থিতি যাচ্ছে। তবে মানে বিষয়টা এত বেশি হতাশাজনক না। এটার মধ্যে যদি অর্থনৈতিক শৃঙ্খলা আসে আর সরকার যদি বিদ্যুৎ এবং গ্যাসের সাপ্লাইগুলো সঠিকভাবে, আবার যেটা মানে একটু ইজ ভেরি টাফ, মানে অ্যাজ ইউ ক্যান সি, তবুও বলতেছে 8-10 দিনের মধ্যে কিছুটা বেটার হবে। আর মানুষের মনে একটা অনেক ভয়ও ঢুকে গেছে। একবার পেট্রোলের জন্য অনেক লম্বা লাইন দিতে হয়েছিল, এবার গ্যাসের জন্য লম্বা লাইন দিতে হয়েছে, এই জন্য মানুষ একটু ভয় হয়েছে। অন দ্য কন্ট্রারি, কিছু জায়গায় ধরেন আপনার তো উন্নয়ন তো চলছে, এটা তো অটোমেটিক চলবেই। আমরা যদি বলি, একটু আগে গল্প করতেছিলাম, এর মধ্যে মিরপুরে আমাদের একটা অনেক বড় শপিং কমপ্লেক্স আমরা করে তুলছি, 15 তলা শপিং কমপ্লেক্স, প্রায় 2000 দোকান, 5000 স্কোয়ার ফিটের উপরে। তো এইরকম অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে। আমি দেখলাম যে এইটা করতে গিয়েও দেখলাম যে 50% সেল, দোকানের সেল ইমিডিয়েটলি হয়ে গেছে, যদিও কনস্ট্রাকশনও শেষই হয়নি। আপনি যেটা বলছিলেন যে ফ্যাক্টরি অনেকগুলো বন্ধ হয়ে গেছে, যেখানে রফতানি অনেক কমে গেছে। তো আমাদের কি রফতানি নির্ভরতা কমিয়ে ওখান থেকে বের হয়ে আসার কোনোভাবে কি কোনো ওয়ে আছে বলে মনে করেন? না, আমাদের তো জানেন অর্থনীতির ওয়ান অফ দ্য স্ট্রেংথ ইজ রপ্তানি। আমাদের যেরকম কৃষি যেমন একটা, রপ্তানি একটা, তারপরে আমাদের যারা বিদেশে আছেন তাদের আয় একটা। কাজেই মানে আছি তো পিলার 2-3টা। রপ্তানি বন্ধ করে তো কিছু করা যাবে না। চায়না তো রপ্তানি করেই চলে। আমেরিকা যে এত সব কারিসাজি করতেছে, সেটা তার রপ্তানিকে বাড়ানোর জন্যই। কাজেই আমার মনে হয় যে এটা আমাদের লাগবে, এটা ওয়ান অফ না, এটা সবগুলোই লাগবে। তা রপ্তানির ফ্যাক্টরিগুলো কী, রপ্তানি তো বেশিরভাগই তো রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টসে তো খালি রপ্তানি নেই, এখানে তো কর্মসংস্থানের ব্যাপারও আছে। খালি হার্ড ডলার
আমদানি না, আয় করে না। এর সঙ্গে অনেক কর্মসংস্থার ব্যাপার আছে, গরিব মানুষের ফ্যামিলি চালানোর ব্যাপার আছে। তো কাজেই এটা নট ইজি। আমাদেরকে বরঞ্চ সবগুলাই সলভ করতে হবে, এবং অনেক কান্ট্রি তো সবগুলো সলভ করেই চলে, এবং দিজ আর অল সলভেবল। এমন না যে হ্যাঁ এটা হতে পারে যে আমাদের হয়তো মানে নিজস্ব উৎপাদিত গ্যাস না শেষ হয়ে গেছে, অনেক আমদানি করে আনতে হবে। মানে আমদানি করার জন্য তার যে টার্মিনালগুলো সেগুলো ঠিক নাই, একটা আছে পরিশোধন গার একটা, তো এগুলি অনেকগুলি করতে হবে, এগুলো করে নাই আগের সরকারে। আসলে হয়েছে কি জানেন, স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট করেছে। তো স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট করলে মানে যার যখন যেটা আসছে সামনে ওইটাই, কিন্তু এরকম না কোনো লং টাইম কোনো চিন্তা ভাবনা করে না। এই যে 10 বছর পরে আজকে যে মানুষজন বাড়বে বা তার চাহিদা বাড়বে, কলকারখানা চাহিদা বাড়বে, এগুলো আপনি যদি চায়নার দিকে লক্ষ্য করেন, আমি তো বলি যে আমি 1 বছর আগে যেখানে গেছি 1 বছর পরে গিয়ে চিনি না। আর আমরা খেয়ে আছি ওই খালি ইয়েতে, ওই যে আমরা ইনভেস্টমেন্ট চাচ্ছি, তার জন্য আমরা সেমিনার করতেছি, তার মানে আমরা কী বলে এটা শেরাটন না ইন্টারকন্টিনেন্টালে 3 দিন ব্যাপী আমরা সেমিনার করি। অথচ যদি একজন এসে জিজ্ঞেস করে যে ভাই আপনি যদি আমাকে একটা ফ্যাক্টরি করবো, আমার একটা প্লট দেখান তো, আমাদের প্লটগুলো কিন্তু অনেক কস্টলি, কারণ এগুলো কিন্তু এগ্রিকালচার প্লট। এগুলো এগ্রিকালচার প্লটকে যে কনভার্ট করে তাতে এগ্রিকালচার মরে যাবে আবার। তারপর দেখেন চায়নাতে গেলে আপনি প্লট রেডি, রাস্তা রেডি, ইলেকট্রিসিটি রেডি, গ্যাস রেডি, পানি রেডি। এমনকি পাশে একটা 5 তারা হোটেল পাবেন যেটাতে আপনি $50 থাকতে পারবেন, থেকে আপনি ওইখানে কাজ করতে পারবেন, যেটা অন্য জায়গায় হলে $300 হয়তো আপনার হতো। এইরকম ধরনের অল অ্যারেঞ্জমেন্ট যদি আপনি না করেন, খালি সেমিনার করলে হবে না যে আসেন আসেন এখানে আসেন, কোনো লাভ হবে না। এটা লাভ হচ্ছেও না। আমরা চাই সমস্ত অ্যারেঞ্জমেন্ট গভর্নমেন্ট এটা করে দেয়। আমরা আপনার কাছে আবার ফিরবো। আমি একটু জানাব এস.এম. মঈনুদ্দিন সাহেবের কাছে যেতে চাই। আপনি ব্যাংকিং খাত নিয়ে কাজ করছেন, আমরা কি প্রাইভেট ইনভেস্টমেন্টের পাশাপাশি এফডিআই অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট লং টার্মের জন্য কীভাবে আকর্ষণ করা যায়, তাহলে তো আমাদের একটু সাস্টেনেবিলিটি মনে আসবে। ধন্যবাদ। আসলে এফডিআই আকর্ষণ করতে গেলে আপনার যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে নেই। আপনি একটু আগে জনাব আলমগীর ভাই যেটা বলেছেন সেটা হলো একটা বাস্তবভিত্তিক কথা বলেছেন। আপনি এফডিআই আকর্ষণ করবেন, সেমিনার সিম্পোজিয়াম করবেন, আপনার এই জায়গায় যে সে ইনফ্রাস্ট্রাকচার নাই, রোড নাই। আমি এই রোড নাই, আপনার জ্বালানি নাই, আপনার বিদ্যুৎ নাই, আপনার রেডি কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই। আপনার শুধু আছে কি, আমাদের দেশে আছে ওয়ার্কফোর্স আছে। ওয়ার্কফোর্স ছাড়া আর বাকি কোনো এলিমেন্টস আমাদের নাই। আমাদের ইন্টারেস্ট রেট এখন চলছে 12 উপরে। আমার মানে নীতি সুদের হারও অনেক বেশি, যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের নীতি সুদ হারও বেশি। তো এত ইনফ্রাস্ট্রাকচার আপনি এত মানে রেখে আপনি এফডি আকর্ষণ করবেন, এটা আসলে আপনি দেখেন আমরা কিন্তু এখন এমন নামছে উগান্ডার নিচে নেমে গেছি নামতে নামতে। আমরা মুখে বলি অনেক কিছু, কিন্তু আমাদের ইন প্র্যাকটিক্যাল। আমি আপনাকে উদাহরণ দিই, চায়নার কথা তো আলমগীরাই বলছেন। আমি 1930 সালের পরে আমেরিকা নতুন হাইওয়ে করে নাই, তাহলে তারা আগামী হাইওয়ে করবে 200 বছর পরে, 2130 সালের পরে তারা নতুন হাইওয়ে প্রয়োজনীয়তা তাদের দেখা দেবে। আর আমি বাংলাদেশে আমরা একটা ঢাকা চিটাগাং একটা 8 লেনের রাস্তা করতে পারি নাই গত 55 বছরে। আমার লাইফ লাইন ঠিক করতে পারি নাই। আপনি এফডিএ আনবেন, এফডিএ আনতে লাইফ লাইন ঠিক করতে হবে আপনার। আমাকে ঢাকা চিটাগাং লাইফ লাইন। আপনি দেখেন সিঙ্গাপুর একটা দেশ, একটা ডিপসি পোর্ট দিয়ে একটা দেশ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হয়ে গেছে। আর আমার কিন্তু তিনটা ডিপসি করার মতো জায়গা আছে। আমার জায়গা, ডেপথ, জাহাজের অবস্থান সব কিছু মিলায় আমার যে অবস্থান, পৃথিবীর এই অবস্থানে কোনো ভৌগোলিক অবস্থানে কোনো দেশ নাই। কিন্তু ডিউ টু আমাদের সমন্বয়হীনতা এবং অদক্ষ প্রশাসন এবং অদক্ষ রাজনীতিবিদ এবং অদক্ষ অর্থনীতিবিদদের, অদক্ষ বলবো না, তাদের সমন্বয়হীনতা, সব কিছু তো আমাদের সমন্বয়হীনতার অভাবে আমরা এফডিআই, আপনি দেখেন একটা এফডিআই আপনি নিয়ে আসেন। আমি আপনাকে একটা উদাহরণ দিই। একটা মনে করেন, আমি আমার জানা মতে একে খান গ্রুপ একটা এফডিআই নিয়ে 2000 কোটি টাকা এফডিআই নিয়ে ঘুরছে। এখন কোন ব্যাংকে এফডিআই করবে? এফডিআই আপনি জানেন বাংলাদেশের ব্যাংকগুলোর যে অবস্থা, তারা 2000 কোটি টাকা কোনো ব্যাংক একত্রে তারা ইয়ে করতে পারে না, ব্যাংক গ্যারান্টি বা কিছু দিয়ে দেওয়ার ক্ষমতা নেই তাদের ব্যাংকগুলোর যে অবস্থা। আমার রূপালী ব্যাংকেই তারা আমাকে প্রপোজাল দিল, আমি এফডিআই নিয়ে গত 1 বছর থেকে ট্রাই করতেছি, আমার ব্যাংক থেকে বের করতে পারতেছি না।
এফডিআই এফডিআই এর পরে আমি কনসোর্টিয়াম করতে হবে, আপনি জানেন আমি কনসোর্টিয়াম আমার করতে হবে 2,000 কোটি টাকা করতে হলে আমার কী করতে হবে, 4টা ব্যাংকে যাইতে হবে, সোনালীর সাথে করতে হবে 4টা ব্যাংক দিয়ে আমার প্রাইভেট সেক্টরে 2টা, গভর্নমেন্ট সেক্টরে। আমি আজ পর্যন্ত আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমি রূপালী ব্যাংক থেকেই বাইর করতে পারিনি। আমি একজন ডাইরেক্টর, অডিট কমিটির চেয়ারম্যান হওয়ার সত্ত্বেও আমার ব্যর্থতা আমি স্বীকার করে নিলাম, কারণ ব্যাংকের প্রশাসনিক এত অদক্ষতা, গত 17 বছর আপনি প্রত্যেকটা সেক্টরকে তিল তিল করে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি একটা ধ্বংস করে দেওয়া হয়েছে, আপনি দেখেন অযোগ্য লোকেরা সব, বঙ্গবন্ধু পরিষদ, প্রকৌশল পরিষদের প্রেসিডেন্ট সে ব্যাংকের এমডি, বঙ্গবন্ধু প্রকৌশল সেক্রেটারি সে ব্যাংকের এমডি। আর এখানে অর্থনৈতিক সেক্টরে আপনি বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ আসবে কেন? আপনি আসবে কে? যারা ব্যাংকিং সেক্টর সম্বন্ধে জানে তারা এমডি হবে। আপনি দেখেন গভর্নমেন্ট ব্যাংকের এমডিগুলো সব হলো গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড, এবং গভর্নমেন্ট ব্যাংক থেকে হতে হবে। নীতিমালার মধ্যেও ফাঁক আছে, আমাকে এই নীতিমালাকেও চেঞ্জ করতে হবে। আমাকে চেঞ্জ করতে হলে আমাকে দক্ষ ব্যাংকার আমাকে এমডি নিয়োগ করতে হবে, যেটা দক্ষ ব্যাংকার এমডি যেই হোক, প্রাইভেট সেক্টর হোক গভর্নমেন্ট সেক্টর, গভর্নমেন্ট ইকোনমি কিন্তু পুরো সামষ্টিক ব্যষ্টিক অর্থনীতি সমন্বয় করতে হবে আমাকে। তো আমি এই টাকাটা কিন্তু পাবলিক মানি, আমি প্রাইভেট ব্যাংকে ইউজ করি বা সরকারি ব্যাংকে ইউজ করি, এই টাকাটা কিন্তু পাবলিকের টাকা, জনগণের ট্যাক্সের টাকা রে ভাই। তো আমি যখন আমার ব্যাংকের এই যে গভর্নমেন্ট ব্যাংকগুলার যে প্রশাসনিক যে অদক্ষতা, এই দক্ষতাকে অ্যাড্রেস করতে, আপনি একটা প্রাইভেট ব্যাংকের এই একটা কর্মীর যে দক্ষতা, সে একটা লোন প্রসেস করতে একটা প্রাইভেট ব্যাংকের লাগে হাইয়েস্টলি তাদের 45 দিনের মধ্যে ডিসবার্সমেন্ট করে ফেলতে পারে। একটা গভর্নমেন্ট ব্যাংকের একটা লোন 2 বছরও পারে না, এবং গভর্নমেন্ট ব্যাংকের লোন প্রসেসের কারণে অধিকাংশ ইন্ডাস্ট্রি হয়ে গেছে, তারা ঋণ খেলাপি হয়েছে খালি শুধু অদক্ষতার কারণে। আপনি যদি লোন দিতে চান এবং এফডিআই আনতে চান, আপনাকে টোটাল প্রশাসন একটা চেন অফ কমান্ডে চেঞ্জ হতো। আমাদের গভর্নর কিন্তু খুব প্রগতিশীল গভর্নর, সে কিন্তু এফডিআই আনার ব্যাপারে এবং মাননীয় অর্থমন্ত্রী এফডিআই আনার ব্যাপারে খুব উন্মুখ, কিন্তু ওনার টিম উনি উন্মুখ, ওনার টিম তো ওয়ার্ক করছে না, সঠিক প্রপার টিম ওয়ার্ক করছে না, যার জন্য আমাদের প্রধানমন্ত্রী সাংঘাতিক অ্যাগ্রেসিভ ইকোনমির ব্যাপারে। প্রধানমন্ত্রী দেখেন নিজে, এই ফার্স্ট কোনো প্রধানমন্ত্রী বিজেএম 3টা মিল চালু করার ব্যাপারে গতকালকে দেখছেন, উনি ডাইরেক্ট ইন্টারফেয়ার করে 3টা মিল 681 কোটি টাকা বা সামথিং ইনভেস্টমেন্ট করে লোকে কর্মসংস্থান চেষ্টা করছে। এটা ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ওনার দেখানো পথ অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী কাজ করুক। আমাদের সময় হয়েছে একটু বিরতি নেওয়ার। প্রিয় দর্শক, সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো এক্ষুনি, ততক্ষণে আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগতম আপনাদেরকে। আমি জনাব সৈয়দ আলমগীরের কাছে যেতে চাই। আপনার সাথে যেই বিষয় নিয়ে কথা হচ্ছিল, স্পেশালি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ভারসাম্য এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো গুটিয়ে নিয়েছে ব্যবসা বাণিজ্য। এই যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে আবার আমাদের দেশে কিভাবে ফিরিয়ে আনা যায়, এই বিষয়ে যদি আপনি আপনার মতামত ব্যক্ত করতেন। অনেকগুলি ব্যাপার আছে আসলে। আমরা তো উই আর ইন দ্য ফিল্ড। I started my career with multinational company and worked 16 years, 17 years in fact, ওষুধের কোম্পানি। সেটা নাই, কেন নাই তা আমি তো জানি এটা। তারপর আরও যারা তার পারিপার্শ্বিকভাবে আপনি দেখেন, খুব দুঃখজনক, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু উনি যেটা বললেন খুব চেষ্টা করছেন। উনি যদি খালি এফডিআই নাম শুনে তাহলে উনি করতেছেন, বিডাকে উনি করার জন্য গরম করতেছেন, কিন্তু আমরা খালি কিছু প্রেজেন্টেশন দেখা ছাড়া কোনো অ্যাকশন দেখি না। আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, বাংলাদেশে যদি কোনো জয়েন্ট ভেঞ্চার এনে থাকে, আপনি জানেন এগুলা 5-5টা জয়েন্ট ভেঞ্চার আমি নিজে এনেছি। আমেরিকার থেকে কলগেট এসিআই বাংলাদেশ লিমিটেড, এটা আমি করেছি। এর জন্য কলগেটের আমি আমার যে 100 ভাগ হালাল সাবান জন্য আমার যে সুনাম হয়েছিল সেইটা কাজে লাগাইছি। আমাকে ডেকেছিল ওরা দেখার জন্য যে কে এটা করেছে। এবং আপনি হালাল সাবানের প্রবর্তক। হ্যাঁ, ওই হালাল সাবানের প্রবর্তনা করেই আমি ড্র দ্য অ্যাটেনশন অফ কলগেট ওয়ার্ল্ড চিফ আমাকে ডেকেছিল। সেই থেকে কিন্তু আমি করে এটা করেছি। ডেনমার্কের করোর সঙ্গে আমি জয়েন্ট ভেঞ্চার করেছি, ইন্ডিয়ার 4টা কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করেছি। তো আমি কিন্তু জানি যে এটা কীভাবে করতে হবে। এটা কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার আছে। গল্পটা কেমনি শুরু করবেন আর গল্পটা কেমনি শেষ করবেন, এটা ওরা প্রেজেন্টেশন দিকে তো কোনো লাভ নাই। আপনার প্রেজেন্টেশন তো একবার দেখার নাই যে উনি বললেন এখান থেকে চিটাং যেতে লাগবে আপনার 5-7-10 ঘন্টা, এটা তো আপনার দেখার নাই। আপনার তো দেখার নাই আমার এখানে ফিল্ড আছে, আসেন। আপনি তো খালি সব রোজই পিকচার দেখাচ্ছেন, থিঙ্কিং দ্যাট দি ইনভেস্টার্স আর ফুলিশ। নো, ইনভেস্টার নো এভরিথিং।
তাদের যে কোম্পানিগুলো এখান থেকে চলে গেল। একটু অ্যাড করি, আমি আরেকটা কথা শুনছি, অনেক সময় ইনভেস্টররা বলে নাকি তোমাদের ডাটা বিশ্বাস করা যায় না। না, করা যায় না বলে তো ওই যে প্রেজেন্টেশন বেশি দেখায়, ওই জন্য বিশ্বাস করে না। আচ্ছা, আমি বলি একটু আপনাকে, এই যে কোম্পানিগুলো চলে গেল, কেন গেল? ওষুধের কোম্পানিগুলো গেল। বাংলাদেশের যত ওষুধের কোম্পানি, বিদেশি ওষুধের কোম্পানি চলে যাওয়ার কারণে 2-3টা ক্ষতি হয়েছে। একটা ক্ষতি হয়েছে, ইউ আর ডিপ্রাইভড অফ লেটেস্ট মলিকুলস। এই যে সানোফি, আমি যেটা কাজ করতাম, সানোফি, হ্যাঁ। এটা ওয়ার্ল্ডের 1 নম্বর কোম্পানি। তারা নিজস্ব ইনভেনশন প্রোডাক্ট ছাড়া বাজারে ছাড়ে না। জিএসকে গেছে, জিএসকে চলে গেছে, এই ফাইজার চলে গেছে, গ্ল্যাক্সো চলে গেছে। কেন গেল জানেন? ফার্স্ট অফ অল রেসপন্সিবল ইজ দিস জেন্টলম্যান ডক্টর জাফরুল্লাহ। উনি কেমনে পটায় টটায় এরশাদরে বুঝাইছে যে এইখানে এই মাল্টিন্যাশনাল কোম্পানি সব তারাই দিব, লোকাল কোম্পানিগুলো হবে। তার জন্য কি করতে হবে? অ্যান্টিবায়োটিক বাদ, এইটা বাদ, ওইটা বাদ, সব কিন্তু আবার মানে আবার আগের মতোই ফিরে গেছে। এখনও সেই কম্বিনেশন ড্রাগ, ডাক্তার সাহেবরা ছিলেন, কম্বিনেশন ড্রাগ ওনারা ব্যবহার করছে, ফাঁকে কোম্পানিগুলো চলে গেছে। কারণ আমাদের দেশের ইন্ডাস্ট্রি পলিসির সঙ্গে মিল রেখে ড্রাগ পলিসি করা উচিত ছিল। ইন্ডাস্ট্রি পলিসিতে বলছে সব কোম্পানি আসো, আমাদের কাছে সব ধরনের সাহায্য পাবে। ড্রাগ পলিসি বলছে আপনি ওষুধ, ভিটামিন বানাইতে পারবেন না, অ্যান্টাসিড বানাইতে পারবেন না, সাধারণ এটা অর্থাৎ যেগুলো বেশি চলে ওগুলো বানাইতে পারবেন না, যেগুলো লস আইটেম ওইটা বানাই দিয়ে আপনি থাকবেন। তো ওরা বলছে যে বাংলাদেশ সারা বহু দেশ আছে ইনভেস্টমেন্ট করার। তারপর দুঃখজনক সত্যি স্টেটমেন্ট দিয়ে চলে গেছে গ্ল্যাক্সো, যে দেশের ডাক্তারদেরকে আমরা টাকা দিয়ে করবো, প্রেসক্রিপশন নিতে পারবো না, আমরা এটা আমাদের ইথিক্যাল বাইরে, এবং আমরা দেখছি এছাড়া পারিও না। সো দে হ্যাভ গান। তো এইসব কারণে, এটা চলে যাওয়ার কারণে আমরা যেটা বলছিলাম, আপনার লেটেস্ট মলিকুল, ডাক্তারদেরকে টাকা না দিয়ে ডাক্তার ওই ওষুধ লিখবে না, মলিকুলগুলো পাচ্ছেন না, লেটেস্ট মলিকুলগুলো পাচ্ছেন না। দ্বিতীয়ত হলো আপনি এটা ম্যানেজমেন্ট, যে আমাদেরকে যে তারা 16 বছর চাকরি করার কারণে আমি যে অভিজ্ঞতা পেয়েছি, ট্রেনিং পেয়েছি, ওয়ার্ল্ডে এক্সপোজার পেয়েছি, যার কারণে আজকে কিন্তু আমি আলমগীর। আমাকে কিন্তু লোকাল কোম্পানি বানায় নেই, ওরাই আমাকে 16-17 বছর, আমি MBA করার পর আমি যখন জয়েন করেছি, তারাই দেব স্ট্রাকচার্ড মি ইন দ্যাট ওয়ে। এরকম আমার মতো কিন্তু বহু লোক আছে, আমি একা না। এবং এরা ওষুধের কোম্পানি খুব ভালো ম্যানেজমেন্ট তৈরি করতো, ওইটা থেকে আপনি গেছেন একটা ভালো একটা পরিবেশ থেকে আপনি বাদ দিয়েছেন। আরেকটা কথা, যে লোকের ওষুধের কোম্পানিতে ইনভেস্টমেন্ট আছে তার অন্য জায়গায় ইনভেস্টমেন্ট থাকতে পারে, এটা কিন্তু বেশিরভাগই কর্পোরেশন। তো ওই ইনভেস্টমেন্ট যেখানে দেখলে ওষুধের কোম্পানিতে বাড়ি খেয়ে গেছে, সে আবার এখানে আসবে। মোরওভার আপনি জানেন যে কথাই আছে যে খারাপ কথা রটে বেশি। একটা খারাপ কথা 60 জনের কাছে বলে, আর একটা ভালো কথা ম্যাক্সিমাম 6 জনের কাছে বলে। এটা কিন্তু আমার কথাটা সার্ভে রিপোর্ট, ইন্টারন্যাশনাল সার্ভে রিপোর্ট। তো ওই খারাপ কথার কারণে ব্যাড মাউথিং হয়েছে। প্লাস আইসা দেখে যে এয়ারপোর্ট থেকে তার ইয়েতে আসতেই, কি বলে, ইন্টারকন্টিনেন্টে আসতেই তার ইন্টারেস্ট অল গন, হাফ গন। কারণ এখানে যে একটা ভিড়ের মধ্যে পড়ে, এই রাস্তাঘাট, মানুষ হাজার হাজার, লাউজি কন্ডিশন। তো এগুলি দেখে তো মানুষ ইনভেস্টমেন্ট, তো আমার টাকা তো ভাই, আই হ্যাভ গট মেনি আদার প্লেসেস টু ইনভেস্ট। বাংলাদেশ একটা দেশ না খালি যেটা মধ্যেই আমার ইনভেস্ট করতে হবে। আই উইল ইনভেস্ট ইন ভিয়েতনাম, আই উইল ইনভেস্ট মেনি আদার কান্ট্রিজ। আমরা একটু জনাব এস.এম. মঈনুদ্দিন সাহেবের কাছ থেকে আরেকটু শুনবো, সেটা হচ্ছে যেহেতু আপনি ব্যাংকিং সেক্টর নিয়ে কাজ করছেন, ব্যাংকিং সেক্টরের অস্থিতিশীলতা এখনো পুরোপুরিভাবে কেটে ওঠে নাই। বিশেষ করে আমরা এনপিএল এর দিকে যদি থাকাই, আমাদের একটু ভয় লাগে। এনপিএলকে 5%-এর মধ্যে আনার জন্য কি করণীয় আছে বলে আপনি মনে করেন? একটু আসলে আমি আপনাকে বলি, আমি একটা কথা যদি না বলি, পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত ব্যাংকিং খাতে এত বড় লুটপাট পৃথিবীর কোনো দেশে হয় নাই। একটা ব্যাংকিং খাতের মোট টাকা 3/2 টাকা পাচার হয়ে গেছে পাবলিকের টাকা, মানে 1 ভাগ টাকা আছে। তো 1 ভাগ টাকা দিয়ে আপনি টোটাল ইকোনমি কীভাবে আপনি ঠিক করে অর্গানাইজ করবেন, ইট টু টাফ, টেক টাইম। আপনি এনপিএল এখন যেই অবস্থায় আছে, এই এনপিএল আপনি যদি অ্যাড্রেস করতে যান, আমার কাছে অ্যাড্রেস 5% রিটার্ন অ্যাটলিস্ট 10 বছর লাগবে। আমার একটা মানে এনপিএল 5% স্ট্যান্ডার্ড যদি আপনি জানতে যান, একদম 10%, 10 বছরের নিচে আপনি এটা পারবেন না এনপিএল রেট এখানে আনতে। কারণ আপনি ব্যাঙ্কগুলোর পুঞ্জীভূত, আপনি দেখেন কত ব্যাংকের বোল্ট খুলে টাকা নিয়ে গেছে ডাইরেক্টলি। এরকম ঘটনা তো মানে পৃথিবীর ইতিহাস, ব্যাংক টাকা ছাপায় আপনি অর্থনীতি চালাইছেন, লোন করে অর্থনীতি চালাইছেন, এটা কোনো চালানো হলো না। এটা মানে এত দুঃখজনক ব্যাপার। আমি
মানে এর মতো জঘন্য ঘটনা পৃথিবীর আমেরিকাতে কিন্তু একটা ল আছে, আপনি যা ফাইন্যান্সিয়াল একটা জায়গায় কিন্তু ফাইন্যান্সিয়াল আমেরিকাতে কিন্তু মৃত্যুদণ্ড নাই, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইমের জন্য তারা সর্বোচ্চ শাস্তি দেয়। ফাইন্যান্সিয়াল ক্রাইম ইজ দ্য বিগেস্ট ক্রাইম। আমাদের দেশে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইমের জন্য আইনগুলোও ঠিকমতো কার্যকর না, এনআইএ অ্যাক্টই কার্যকর না। আপনি এনআইএ অ্যাক্টের পৃথিবীতে অন্যান্য দেশে দেখেন, এনআইএ অ্যাক্ট আপনি চেক ডিজনার হলে সাথে সাথে পানিশমেন্ট। আমাদের দেশে কিন্তু প্রত্যেকটা আইনের একটা বিকল্প আইন তৈরি করা আছে, বিকল্প আইন। একটু আগে উনি বলেছিলেন যে মানে আমাদের যেই কোম্পানিগুলো চলে গেল, যেই কোম্পানিগুলো আপনি দেখেন সানোফি এবং গ্লাসকো, এদের এই কোম্পানিগুলো চলে গেছে, কিন্তু এই কোম্পানিগুলো এগুলো কিন্তু সব গভর্নমেন্টের জয়েন্ট কোলাবোরেশন ছিল বিসিআইসির সাথে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সাথে প্রত্যেকটা কোম্পানি জয়েন্ট কোলাবোরেশন ছিল, প্রত্যেকটা জয়েন্ট করে। এখন এই কোম্পানিগুলো পরে কে টেক ওভার করলো? সালমান এফ রহমান, এক দুর্বৃত্ত দেখা যাচ্ছে। যখন দেশের অর্থনীতি চলে যায়, আপনি হাউ ক্যান ইমাজিন, উনি বেক্সিমকোকে প্রতিষ্ঠিত করতে যে দেশের 10টা মাল্টিন্যাশনাল ওষুধ কোম্পানিকে বাংলাদেশে দৌড়াই দিয়েছে, শেষ করে দিয়েছেন, একদম শেষ করে দিয়েছেন। এক বেক্সিমকো দাঁড় করা হয়েছে। এইভাবে আপনি কখনোই আমার মতে পৃথিবীর, বললাম তো, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্বৃত্তায়ন, এত দুর্বৃত্তায়নের দেশ পৃথিবীর কোনো দেশে হয় নাই, হবেও না, আর সারা পৃথিবীতে আমরা আর এরকম আশাও করি না। এখন এনপিএলের আপনি যেভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব যে নীতিমালা করেছেন, বাংলাদেশ সরকার যে চেষ্টা করছেন, আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, এনপিএল কিন্তু উল্লেখযোগ্য হারে কমে গেছে। এখন এই সিস্টেমটাকে অব্যাহত রাখতে হবে, এবং এটা আমরা রাইট আপও করছি, এনপিএলও কমাচ্ছি, এক্সিট পলিসি আমরা বাস্তবায়ন করতেছি, আমরা কিন্তু 3-4টা টুলস ইউজ করতেছি। এখন একটা টুলসে বসে নাই, আমরা কিন্তু এনপিএল কমানোর জন্য যত রকম টুলস আছে সব রকম টুলস আমরা ইউজ করছি, কিন্তু তার জন্য আমাদের একটা সেগ্রিগেশন ফান্ড লাগবে। এই যে সেগ্রিগেশন ফান্ড কিন্তু একবার আমাদেরকে সাইফুর রহমান সাহেব দিয়েছিলেন, একবার ওই বিএনপির সময়ই সব কিছু হয়। বাংলাদেশ সেগ্রিগেশন কীভাবে দিলেন? সাইফুর রহমান সাহেব পাট ক্ষেত্রে, জুট ক্ষেত্রে একবার একটা বড় সেগ্রিগেশন দিলেন, কারণ বললো যে সব জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে। উনি কী করলেন? উনি সব জুট মিল, ঠিক আছে তোমরা বন্ধ করে দাও, জুট মিল বন্ধ করে দেওয়া, আমি সেগ্রিগেশন দিয়ে দেবো, মানে একটা ক্ষতিপূরণ উনি দিয়ে দিয়েছেন। এখন আপনার ঠিক একই রকমভাবে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি সেগ্রিগেশন না দেন আপনি, তাহলে এই অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুবই কম। এই সেগ্রিগেশন দিতে হলে আপনাকে একটা ফান্ড ঠিক করে দিতে হবে, যেন 1 লাখ কোটি টাকা আমি সেগ্রিগেশন দেবো। এই 1 লাখ কোটি টাকা আমি কোথা থেকে আনবো? আমি বন্ড করতে পারি, বন্ড দিয়ে আমি এই টাকাটা কালেকশন করতে পারি, আমি বন্ড দিয়ে কালেকশন। এইভাবে আপনি যদি বাইন না হন তাহলে কিন্তু ক্যান নট পসিবল। আর আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে যেতে হবে, পুঁজিবাজার থেকেও পুঁজি সংগ্রহ করতে হবে। এখন আর ব্যাংক নির্ভর করে আপনি পুঁজি সংগ্রহ করে ব্যাংক থেকে লোন নেবেন সেদিন নাই। আর এত জমি নেই যে মর্টগেজ দিয়ে দেয়, আপনি প্রত্যেকটা ব্যাংকেরই দেখেন, আমি ওদের এক একজন ব্যাংকের ঋণ খেলাপি 5,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা, কিন্তু ব্যাংকে যখন মর্টগেজ দেখবেন 200 কোটি টাকার একটা অ্যাসেট মর্টগেজ দিয়ে উনি নিয়ে ওভার ভ্যালুয়েশন করা, এবং ওই অর্থ ঋণের আদালতে ব্যাংক সমস্ত কিছু রাইট সব পাইছে, বিক্রি করতে গিয়ে দেখবেন যে ওই জমি পার্টি নেই, কেতা নাই কেন? আবার থ্রেটও দেওয়া হচ্ছে ইনডাইরেক্টলি। মানে পুরা অর্থনৈতিক সেক্টর পুরা একটা দুর্বৃত্তায়নের কবলে আমরা পড়ে গেছি। এটা কিন্তু এই দুর্বৃত্তায়ন কবল থেকে আমাদেরকে বেরোতে হবে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু একটা ভালো উদ্যোগ নিয়েছেন, উনি বলছেন যে আমি কোনো পলিটিশিয়ানকে কোনো ব্যাংকে নিয়োগ দেবো না, এবং কোনো অর্থনৈতিক সেক্টর কোনো পলিটিশিয়ান আসতে পারবেন না। সেটাই হওয়া উচিত, এবং আমরা চাই, আমরা দেশকে ভালোবাসি এবং এই দেশ ঘুরে দাঁড়াক, সেটা আমরা মনে প্রাণে সবাই চাই। যারা মঈনুদ্দিন এবং যারা সৈয়দ আলমগীর, আপনাদেরকে অনেক অশেষ ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিটিভির সাথে থাকবেন।